আমি যেমন বলবো তেমন ভাবে চললে পরে তুই একেবারে পায়ের উপর পা তুলে থাকতে পারবি। আমায় কি করতে হবে? তোর মতন মেয়ে যে কাজটা সব থেকে ভালো করতে পারে, তুই খালি আমার প্রস্তাবে রাজি হয়ে যা। আপনার প্রস্তাবটা কি সেটাই তো বুঝতে পারছি না। সব কথা কি আর মুখে বলে বোঝানো যায় বলতো? ও মা, তাহলে কি করে বোঝাবেন? আপনি তো নায়েব, জমিদারি সামলান। আমি সেসব কিছু বুঝি না। আমি কি করে আপনার কথা মতো কাজ করব? তাছাড়া এত লোক থাকতে আপনি আমাকেই বা আপনার কথা মতো চালাতে চাইছেন কেন? মুখে কি করে বলে বোঝাই বলতো তোকে? ভাগ্য কিন্তু আমি ফিরিয়ে দেবো রে প্রফুল্ল, ও নিয়ে চিন্তা করিস না। আমার চিন্তা না করে নিজের মুখ আর জামা কাপড়ের চিন্তা করুন চক্রবর্তী মশাই। আপনাকে যা দেখাচ্ছে গায়ের লোকে আপনাকে ভূত না মনে করে। কাজটা ভালো করলি বলে প্রফুল্ল, গায়ে ভিক্ষে করা বন্ধ করে দেবো, তুলো পাবি না, না খেতে পেয়ে মরবি। আমি শিকারপুর জঙ্গলে বড় হয়েছে চক্রবর্তী মশাই। কাপাস গাছ কোথায় আছে সেটা আপনার চেয়ে আমি ভালো জানি। তার জন্য আমাকে আপনার উপর ভরসা করতে হবে না। আপনি আগে নিজেকে সামলান। ব্রজ যদি সেই মেয়েকে বিয়ে করতে চায় তবে আমি আমার ছেলের বিয়ে ওই মেয়ের সঙ্গেই দেব। কাজটা কি অত সহজ হবে বৌমা? হর তো ছেলের বিয়ে দিয়ে এত টাকা বরপণ, এত এত সোনা হিরে জহরত এসবের স্বপ্ন দেখে বসে আছে। ও কি মানতে পারবে? তাকে তো মানাতেই হবে পিসিমা। আমার একটা মাত্র ছেলে, সে তার মনের মতো মেয়েকে বউ হিসেবে না পেয়ে মুখ শুকনো করে থাকবে, সেটা তো হতে পারে না। দরকার হলে আমি কেঁদে কেটে নাওয়া খাওয়া ছেড়ে ওই মেয়েকেই আমার ছেলের বউ করে ঘরে আনবো। থাক থাক, তোমাদের এত কিছু করতে হবে না। আর বাবা মশাইকে ওইসব কথা না বলাই ভালো। বাবা মশাইয়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমি কোনো কাজই করব না। তুই চিন্তা করিস না বাবা, আমাকে তার মত যে করেই হোক আদায় করতে হবে। কিন্তু বাবা মশাই যদি রাগ করেন, তোমাকে যদি কটু কথা শোনায়, আমার বড় কষ্ট হবে মা। পাগল ছেলে, তুই যে আমার একমাত্র সন্তান, আমি তো তোর খুশির জন্য সবকিছু করতে পারি বাবা। তুই কিচ্ছু চিন্তা করিস না। তোর বাবাকে রাজি করানোর দায়িত্ব আমার। আমিও তোমার সঙ্গে আছি বউ। ওই অচেনা মেয়েকে আমি নাত বউ করে আনবো যদি তাতে দাদা ঠাকুরের মুখে আমার হাসি ফোটে। কিন্তু তাকে খুঁজে পাবো কি করে ঠাকুমা? তার নাম পরিচয় কিছুই তো জানা নেই। বাবা মশাইকে যদি তোমরা রাজি করাতেও পারো, তার খোঁজ মিলবে কি করে? মাঝখান থেকে বাবা মশাই অসন্তুষ্ট হবেন। সেই মেয়েকে খুঁজে বের করা এমন কি কঠিন দাদা ঠাকুর? তোমার মনের সঙ্গে যদি তার মন বেঁধে থাকে তাহলে সেইটা নেই সে আসবে। দেখি তোমার মনের টান কতটা। কথাটা কিন্তু ব্রজ ঠিকই বলেছে, কিন্তু সেই মেয়েকে খুঁজে পাওয়া যাবে কি করে? আগে তো তাকেই খুঁজে বের করতে হবে। তাকে খুঁজে পাওয়া যাবে বৌমা, আমার কাছে তার একটা চিহ্ন আছে। এই যে
এই দুলই আমাদের খুঁজে বের করে দেবে সেই মেয়েকে। হ্যাঁ, কিন্তু কিন্তু কিভাবে? পাত্র তো বললো খুব ভালো গো দিদি, কিন্তু বরপণ দেব কি করে? নুন আনতে পান্তা পুরো, যৌতুক দেবার সাধ্য আমার নেই। তুই অত ভাবিস না তো ময়না, ঠাকুর যখন সম্বন্ধটা এনে দিয়েছেন তখন তিনি ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। তুই এখন থেকেই বিয়ের কাজে হাত দে। দাঁড়াও গো দিদি, দাঁড়াও, আগে পাত্রপক্ষ আসুক, পিপিকে তাদের পছন্দ হয় কি না দেখি, কথাবার্তা পাকা হোক, তারপর কাজে হাত দেব। কি কাজ মা? এমন মেয়েকে পছন্দ না করে যায় কি করে সেটা আমিও দেখব। এমন রূপ গুণ যার, তাকে পাত্রপক্ষর পছন্দ হবেই হবে। ওর আরেকটা জুড়ি দেখা দেখি। তোমরা এসব কি বলছো মা? পাত্রপক্ষ? ঘটক ঠাকুর খুব ভালো একটা সম্বন্ধ এনেছেন তোর জন্য। ছেলের বাড়ি থেকে খুব শিগগির তোকে দেখতে আসবে। তিনার একবার মত দিলেই তোর বিয়েটা সেরে ফেলবে, তাহলেই আমি নিশ্চিন্তে। আমার বিয়ে দিয়ে দেবে মা? পাত্র খুব ভালো রে মা, এমন স্বামী পাওয়া ভাগ্যের কথা। তোর জন্য চিন্তায় আমার রাতে ঘুম হয় না। তুমি আমার কাছে সাধারণ নও, আমাকে তুমি বিপদ থেকে রক্ষা করেছো। তোমার কাছে আমি কৃতজ্ঞ। দেহ মন আদি সব সপেছে, কুলশীল যাতে মান। আমি সব সপেছি কুলশীল মান, সব সপেছে আমার ধরম কারণ। অষ্টমী ঠাকুরের গলা না? সপেছে কুলশীল মান, সব সপেছে। আরে কানু, হচ্ছে না রে, হচ্ছে না। আরে তুই গানের ছন্দে একটু নাচার চেষ্টা কর, তো সেই ভাবটা কই? তোর মনের কষ্টটাই তো বয়ে যাচ্ছে না। দেখি দেখি, আবার কর দেখি। এই ধরো ধরো, তোমরা ধরো। দেহ মন আদি তোমারে সপেছি কুলশীল জাতি মান। আমি সব সপেছি কুলশীল মান, সব সপেছি। হচ্ছে না তো। গোসাই ঠাকুর, তোমরা বুঝি কৃষ্ণপালা করবে? হ্যাঁ গো মেয়ে, প্রতিবারই তো এই সময়ে পালা গানের আসর বসে। তা এবার যে কি হবে তা ওই রাধা মাধবী জানেন। কেন গো গোসাই ঠাকুর, কি হয়েছে? আর বলো কেন, এবারের পালার ভাবনা হলো কর্তব্যের কারণে শ্রীকৃষ্ণকে বৃন্দাবন ছেড়ে চলে যেতে হচ্ছে মথুরায়। তা শুনে উতলা রাধা রানী তার প্রেম ভক্তি উজাড় করে ধরে রাখতে চাইছেন তার প্রাণের ঠাকুর রাধানাথকে, কিন্তু কানু কিছুতেই সেই ভাব ফুটিয়ে তুলতে পারছে না। আমি তো ছেলে, আমি আমার মেয়েদের মতো নাচ করতে পারবো না, আমি চললাম। দাঁড়া দাঁড়া, পালাচ্ছিস কোথায়? এ তো খুব সোজা রে, তুই ঠিক পারবি। দেখ, গান ধরো দেখি অষ্টমী ঠাকুর। দেহ মন আদি তোমারে সপেছি কুলশীল জাতি মান। আমি সব সপেছি কুলশীল মান, সব সপেছি আমার ধরম কারণ। সব সপেছি কুলশীল মান, সব সপেছি।
প্রফুল্ল দিদি, তুমি এত ভালো নাচতে জানো? ধুর, আমি কিছু জানি নাকি? ওই প্রতিবার পালা গান দেখে যা শিখেছি। এই ক্ষমতা সবার থাকে না রে প্রফুল্ল। হৃদয়ে প্রেম ভক্তি না থাকলে, রাধা গোবিন্দর প্রতি আত্মনিবেদনের মন না থাকলে এমন ভাব প্রকাশ করা যায় না রে মা। এক কাজ করো মা, বাচ্চাদের তুমিই শিখিয়ে পড়িয়ে নাও, তুমিই পারবে। আমি? তুমি শেখাও আমাদের, তুমি শেখাও। তুমি শেখাও। আচ্ছা বাবা, আচ্ছা শেখাবো। কি মজা, কি মজা, কি মজা, কি লক্ষ্মী তো একা জঙ্গলে ঢুকতে ভয় পায়, আজ তাহলে এমন পাগলের মতো ওইদিকে ছুটছে কেন? আমার সব স্বপ্ন, সব আশা শেষ হয়ে গেছে। আমার কপাল পুড়েছে। আমার আর বেঁচে থেকে কি লাভ? এই জীবন আমি শেষ করে দেব। লক্ষ্মী, লক্ষ্মী, কি করছিস? কি কি করছিস? কি সর, ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে মরতে দে, ছেড়ে দে। শান্ত হলো কি? এমন করিস না। না, কাঁদিস না লক্ষ্মী, কাঁদিস না। কেন নিজেকে এভাবে শেষ করে দিতে যাচ্ছিলিস? কি হয়েছে তোর বল? তুই তো ধীরাগমনে এসেছিলিস, আর তোর বোন আসবে না রে প্রফুল্ল, আসবে না, আর কোনোদিনও আসবে না, আর আমাকেও আর ফিরিয়ে নেবেন না। কেন? কি করেছিস তুই? আমি আর কি করব? সবই আমার পোড়া কপাল। ভেবেছিলাম জমিদার বাড়িতে বিয়ে হচ্ছে, আর কোনো দুঃখ থাকবে না, সুখে থাকবো। আমার ভুল ভেঙে গেছে রে প্রফুল্ল। জমিদার বাড়ির পুরুষ মানুষরা যে অন্য ধারার হয়, তাদের একটা বিয়ে করতে হয়, তাই তারা বিয়ে করে, কিন্তু মন পড়ে থাকে বার বাড়িতে, এক স্ত্রীতে মন ভরে না। কি বলছিস তুই? ঠিকই বলছি রে প্রফুল্ল। এদের এখানে স্ত্রীর কোনো মান নেই। একদিনে কটা কথা আমার সঙ্গে বলেছেন গুণে বলা যায়। রাতেও থাকতেন না, সারাদিন বাইজি বাড়িতে নাচ গানে মেতে থাকতেন। বেনারস থেকে বাইজি এনেছেন, এনে নাচ ঘরে রেখেছেন। তার সাথেই নাকি নাচ মহলে বাইজি, এসব কি বলছিস? ও তুই বুঝবি না, আমিও কি এসব জানতাম? জমিদার বাড়িতে বউ হয়ে গিয়ে জানলাম ওদের বাইরে আলোর রোশ নাই, ভেতরটা অন্ধকার। তোর যদি কোনোদিন কোনো জমিদার বাড়িতে বিয়ে হয়, তাহলে তুই বুঝবি। সব বড় লোকেরা কি একই রকম হয়? না না, এ কখনো হতে পারে না। বল, সবাই তো আর একরকম হয় না। কত জমিদার তো প্রজাদের মঙ্গলও করেন। তুই এত ওদের দিকে ঝোল টেনে কথা বলছিস কেন রে? না না, এমনি বলছিলাম। সত্যি কথা বলতো, এরকম বড় লোক কাউকে মন দিয়ে বসেছিস নাকি? না না, সেরম কিছু না। তাহলে কি রকম বল আমাকে। তেমন কিছু না, তাকে শুধু কয়েকবার দেখেছি। তাহলে এতদিনে সে তোকে ভুলে গেছে। দেখ, এতদিনে হয়তো অন্য ফুলে মধু খাচ্ছে। বড় লোকরা সব এরকমই হয়। থাক লক্ষ্মী, ও নিয়ে তোকে ভাবতে হবে না। তুই এখন বাড়ি যা, আর আমার মাথা ছুঁয়ে কথা দে, তুই এমন কাজ আর কখনো করবি না। বল, তোর কিছু হয়ে গেলে তোর বাবা মার কি হতো? তাদের কথা একবারও ভাবলি না? তুই তো তাদেরই মেয়ে রে।
তুই এখন বাড়ি যা, আর আমার মাথা ছুঁয়ে কথা দে তুই এমন কাজ আর কখনো করবি না। বল। এই কাজ আর কখনো করব না। তুই এখন বাড়ি যা। তাহলে এতদিনে সে তোকে ভুলে গেছে। বড় লোকরা সব এরকমই হয়। না রে লক্ষ্মী, হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, সব বড় লোকের ছেলেরা আর জমিদাররা সমান হয় না, এ আমি বিশ্বাস করি না। আমি ওনাকে যতদূর দেখেছি মন্দ কিছু দেখিনি। তিনি মানুষটা ভালো, নিশ্চয়ই ভালো। এই দুলটা আবার কে বাঁধা রাখলো? বেশি দিতে পারবো না কিন্তু, বড় জোর আটা নেই। গেল যা, টাকা 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 করে মরছে একেবারে। এই দুলটা যার, আমার দা ঠাকুর তাকেই বিয়ে করতে চায়। চাইলেই হলো নাকি? 700 নগদ, 500 ভরি সোনা, সেসবের কি হবে? শোনো, এইসব বাজে চিন্তা না মাথা থেকে বের করে দাও। ব্রজ তার পছন্দ করা মেয়েকে বিয়ে করতে না পারলে যে কিছুতেই সুখী হবে না। আরে হবে হবে, খুব হবে। অত টাকা গয়না যখন সব সিন্ধুকে ঢুকবে না, তখন ব্রজর মন আপনা হতেই ফুরফুরে হয়ে যাবে। আপনি যাই ভাবুন, আমি তো মা, আমি বুঝি যে আমার ব্রজ তার মনের মতো মেয়েকে বউ হিসেবে না পেলে ও বিবাহী পর্যন্ত হয়ে যেতে পারে। মেয়ের বাপের নাম কি? বংশ কি? অবস্থা কেমন? সেসব তো ব্রজ কিছুই জানে না। ওই শিকারপুরের জঙ্গলে এই মেয়েটি আপনার ছেলেকে বাঁচিয়েছিল। বাঁচিয়েছিল? ভালো কথা। 2 পয়সা দিলেই তো লাটা চুকে যেত। তার জন্য একেবারে বিয়ের পিড়িতে এসে বসার কি দরকার? না 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 না, এই সামান্য কারণে এমন মোটা দাম আমি হাতছাড়া করতে পারবো না। আর ব্রজরা তো আস্পর্ধা হয় কি করে যে আমার পছন্দ করা পাত্রীকে বিয়ে না করে নিজের ইচ্ছেতে। দাঁড়াও তো, ব্রজ ব্রজ, এদিকে শোনো। এ আমি কি শুনছি ব্রজ? তুমি নাকি আমার পছন্দ করা পাত্রীকে বিয়ে করতে চাও না? ওকে আবার জিজ্ঞেস করছিস কেন? তোর ছেলে কবে তোর মুখের ওপর কথা বলেছে শুনি? তা বলে ওর যেন কোনো ইচ্ছা অনিচ্ছে নেই, ওর মন বলে কিছু নেই। মেয়েটির বাড়ির অবস্থা কেমন? আশা করি জমিদারের ছেলে হিসেবে সমকক্ষ কাউকে তুমি পছন্দ করেছো। 1000 মোহর দিতে পারবে তো? আরে হর, টাকাই কি জীবনে সব রে? টাকা দিয়ে সব কেনা যায়? আমার নাতি যে মেয়েটাকে ভালোবেসেছে তার কি কোনো মূল্য নেই? না নেই। টাকার জোরেই আজ আমার এত ঠাটবাট। টাকা না থাকলে কেউ আমার দিকে ফিরেও তাকাতো না। রাগ করবেন না বাবা, আপনি যা ভালো বুঝবেন তাই হবে। আপনার কথাই আমার কাছে শেষ কথা। না, শেষ কথা নয়। আমার ছেলের প্রথম বিয়ে ওই মেয়ের সঙ্গে দিতে হবে। হ্যাঁ, পরে ইচ্ছে হলে আপনি টাকার জন্য ওর যত খুশি বিয়ে দিতে পারেন, আমি তাতে আপত্তি করব না, কিন্তু এর অন্যথা হলে আমি অন্য জল ত্যাগ করব, এই আমি বলে দিল। আরে কি মুশকিল, এর সঙ্গে অন্য জল ত্যাগ করার কি সম্পর্ক হলো? তত সব ছেলে মানুষই, অতগুলো টাকার মায়া সহজে ছাড়া যায় নাকি? আর ব্রজ তো বিষয় ডাকাতে লুট করাতন ফিরিয়ে নিয়ে এসছে, তুই সেটাকেই বরপণ বলে ধরে নে না। না না, তা কি করে হয় পিসি? ও তো আমার সম্পদ আমার সিন্ধুকে ফিরেছে, নতুন কিছু তো আসেনি। তুই তাহলে ওই মেয়েটার সঙ্গে ব্রজের বিয়ে দিবি না? আরে দাঁড়াও, আগে মেয়ে সম্পর্কে জানি দেখি, তারপর তো বিয়ে। তুই ঘটককে বৈকুণ্ঠপুরে পাঠিয়ে দে তো, পাঠিয়ে দে। ওই শিকারপুর জঙ্গলে যখন দা ঠাকুর মেয়েটিকে দেখেছে, ওই বৈকুণ্ঠপুর গ্রামেরই মেয়ে হবে। আর ঘটককে বলে দে যে সে যেন গায়ের লোককে বলে দেয়
ওই দুলের জোড়া যার কাছে আছে সেই হবে এই রায়বংশের বউ। ঠিক আছে, এখন তোমাদের দাবি মেনে আমি এ বিয়ের সম্বন্ধ ভেঙে দিচ্ছি, কিন্তু আমারও কিছু দাবি আছে, আর সেগুলো ওই কন্যা পক্ষকে মানতে হবে। তা না হলে এ বিয়ে আমি কিছুতেই দেব না। ফুলগুলো না নিয়ে গেলে তো মা পুজোতেও বসতে পারবে না। আবার সেই পদ্ম ফুল, সে কি এসেছিল এখানে, রেখে গেল তার চিহ্ন, কিন্তু আমায় যে তাকে পেতেই হবে। চলো 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 পাল্টা